আমাদের আজকের ক্লাসের টপিক পাওয়ার অ্যান্ড সিকিউরিটি পার্ট 2। গতকাল পর্যন্ত আমরা পড়েছিলাম টাইপস অফ পাওয়ার পড়েছিলাম, ন্যাশনাল পাওয়ার পড়েছিলাম, কম্পোনেন্টস অফ ন্যাশনাল পাওয়ার পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। সো আমাদের আজকের টপিক হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি পার্ট 2। এই পাওয়ার এন্ড সিকিউরিটি পার্ট 2-র মধ্যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এই পাওয়ার এন্ড সিকিউরিটি পার্ট 2-র মধ্যে আমরা কি কি পড়বো? আমরা পড়বো ব্যালেন্স অফ পাওয়ার, আমরা পড়বো ডিসআর্মাম, আমরা পড়বো হচ্ছে আর্মামেন্টস, আমরা পড়বো ডিসআর্মামেন্ট, আমরা পড়বো আর্মস কন্ট্রোল, আমরা পড়বো ডিফারেন্স বিটুইন ডিসআর্মামেন্ট অ্যান্ড আর্মস কন্ট্রোল, আমরা পড়বো সিকিউরিটি, আমরা পড়বো টাইপস অফ সিকিউরিটি। এই টপিক গুলো আমরা পাওয়ার অ্যান্ড সিকিউরিটি অধ্যায়ের পার্ট 2 এর মধ্যে পড়ার চেষ্টা করব, যতটুকু পড়তে পারি ততটুকু। যেখান থেকে শেষ হবে তার আগামীকালকের ক্লাস ঠিক তখন থেকে শুরু হবে। আর একটা বিষয় সেটা হলো যে আগামীকালকে ক্লাস তোমাদের ডাবল হইতে পারে। ডাবল এলে সমস্যা আছে কিনা? 8টা থেকে 10টা রাত, সমস্যা আছে কিনা? হ্যাঁ স্যার, সমস্যা নেই। আচ্ছা, গুড। ওকে, শুরুতে আমরা কথা বলবো যেটা নিয়ে, এটার নাম হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এবং এই টপিক থেকে কিন্তু সেচুয়ালি বিসিএস কিন্তু প্রশ্ন এসছে। ব্যালেন্স অফ, খেয়াল করবে, এই ব্যালেন্স অফ পাওয়ারের মূল কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। ব্যালেন্স অফ পাওয়ারের মূল কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা। তবে তার আগে আমরা একটু জেনে নিব ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে কেউ কোনো বক্তব্য দিয়েছে কিনা। আমরা জানি পৃথিবীতে যত ডিপ্লোম্যাট রয়েছে তার মধ্যে সব থেকে ঝানু ডিপ্লোম্যাট বলা হয় যিনি একটা সময় ছিল আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পরবর্তীতে তিনি আমেরিকার কি হয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। এবং যিনি বাংলাদেশকে বলেছিলেন 1971-এ, তিনি যখন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তখন তিনি বাংলাদেশকে বলেছিলেন বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ মিস্টার হেনরি কিসিঞ্জার। তিনি কি বলেছিলেন, তিনি কি বলেছেন শক্তি সাম্য নিয়ে বা ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে, সেটা আমরা শুরুতে অ্যানালাইসিস করব। তিনি বলেছেন ইন দা এন্ড, in the end, peace can be achieved. Peace can be in the end, peace can be achieved only by only by only by hegemony,
or by balance of power। এই কথা কে বলেছে? এই কথা বলেছে হেনরি এ কিসিঞ্জার। তোমরা কেউ কি এটার বাংলা করতে পারবে? কেউ কি এটার বাংলা করতে পারবে কিনা? স্যার হেজিমনির তো বাংলা পারবো না স্যার, ওটা ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে শক্তি সাম্য মাধ্যমে হুম, শান্তি অর্জিত হতে পারে স্যার। আচ্ছা। আর কেউ করতে পারবে? স্যার এটা হেজিমনি হচ্ছে স্যার কর্তৃত্ব। তাহলে এটা শান্তি অর্জিত হতে পারে কেবলমাত্র কর্তৃত্ব অথবা শক্তি সাম্যের মাধ্যমে স্যার। এরকমটা দাঁড়ায় শক্তি হয়তো। শক্তি সাম্য প্রতিষ্ঠিত হতে পারে বা অর্জিত হতে পারে অনলি বাই, শুধু কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে অথবা শক্তি সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে। এইটা এটার বাংলা নাকি? বলো, খেয়াল করো। এই যে এখানে যে হিজিমনি আছে, এর বাংলা কি? আধিপত্য বা কর্তৃত্ব। আর এটার বাংলা তো আমরা জানি, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে শক্তি সাম্য। দেখো, কোনো কোনো ক্ষেত্রে ফোনেটিক কোটেশন অ্যানালাইসিস করলেই তুমি ওই টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে যদি শুধুমাত্র ওই কোটেশনটা অ্যানালাইসিস করো। আমি তো কোটেশন অ্যানালাইসিস করবোই, পাশাপাশি এটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো, ইকুইলিব্রিয়াম নিয়ে আমি কথা বলবোই। খেয়াল করবে তাহলে দেখো, ইন দা এন্ড মানে কি? পরিশেষে। ইন দা এন্ড মানে কি? পরিশেষে বা সর্বোপরি। পিস ক্যান বি অ্যাচিভড, শান্তি অর্জিত হতে পারে কিংবা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব অনলি বাই হিজিমনি, আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে, অথবা শক্তি সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে। এইটা আমি বুঝাই। আধিপত্য প্রতিষ্ঠা, শক্তি সাম্য আমরা কখন বুঝি? যখন এক পক্ষ আর এক পক্ষের কি করছে না, কথা বলো, এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করছে না। স্যার, দুটি পক্ষ দুটি পক্ষে, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ তখন দুটি পক্ষ নিজেদেরকে কি মনে করে? সমান সমান মনে করে। যার ফলে এক পক্ষ আরেক পক্ষকে কখনোই আক্রমণ করার সাহস পায় না। এখন দেখো তো, ধরে নাও যে সাউথ এশিয়া, এই সাউথ এশিয়াতে যে 8টা রাষ্ট্র আছে, এই 8টা রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি কর্তৃত্ব রয়েছে কার? কথা। এই দক্ষিণ এশিয়াতে হিজিমনি কার? ইন্ডিয়ার। ইন্ডিয়া। এখন এই দক্ষিণ এশিয়ার বাকি 7টা দেশ মনে করলো যে, নেপাল মনে করলো যে আমি যদি ভুটানকে আক্রমণ করি তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইন্ডিয়া আমাকে ছাড়বে না, ছাড় দিবে না। তাহলে ইন্ডিয়ার এই আধিপত্যের, ইন্ডিয়ার যে সর্বময় ক্ষমতা এই এলাকায়, এবং এই সর্বময় ক্ষমতার কারণে নেপাল কি করছে না? নেপাল ভুটানকে আক্রমণ করছে না। ফলে কি মনে হচ্ছে? নেপাল এবং ভুটানের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার রয়েছে। মানে অবশ্যই আধিপত্য সৃষ্টি করার মাধ্যমে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যেমন ধরে নাও, তোমার পরিবারে যদি তোমার বাবার কর্তৃত্ব থাকে কিংবা তোমার মায়ের কর্তৃত্ব যদি থাকে, একজনের কর্তৃত্ব থাকে যদি, যার কথা এই পরিবারের প্রত্যেকটি সদস্য উঠে এবং বসে। বাবা যদি বলে বা মা যদি বলে আজকে চুলায় হাঁড়ি জ্বলবে না, তাহলে সেটাকে ওভারটেক করে আর কোনো কথা কেউ বলতে পারবে না। সিনারিও বর্তমান সময় আমরা দেখতে না পেলেও আমাদের
চাচা, বাবা, চাচা, দাদা, নানা, তাদের পরিবার আমরা দেখেছি। নানা যদি কোনো একটা কথা বলেছে, ওই গোষ্ঠীর মুরব্বী যদি কোনো একটা কথা বলেছে, যা বলেছে সেটাই রাইট, এবং এটাকে কেউ কখনো কোনো যুক্তি দিয়ে, পাল্টা যুক্তি দিয়ে কখনোই খণ্ডানোর চেষ্টা করতো না। দাদা এই মেয়েকে পছন্দ করেছে আমার জন্য, অবশ্যই আমি এই মেয়েকে বিয়ে করব, সেইখানে নিজের পছন্দকে সে গলাঞ্জলি দিয়ে দাদার পছন্দেই রাজি হয়ে গেছে কিনা, এটা একটা সময় ছিল কিনা কথা ছিল স্যার। ছিল। তার মানে কি, তার মানে আবার দেখো যে গ্রামে কোন একজন এমন একজন লিডার ছিল, যে লিডার যা বলবে তাই। লিডার যদি বলে এরপর থেকে এই বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলবে না, বলতো ওই গ্রামে ওই বিষয়টা নিয়ে আর কেউ কখনো কথা বলতো? তার মানে না স্যার। ওই গ্রামে তার মানে ওই গ্রামে ওই লিডারের হেজিমনি ছিল কিনা, আধিপত্য ছিল কিনা? অবশ্যই আধিপত্য ছিল। পূর্বেকার দিনে যদি তুমি বলো, রাজাদের আমলে রাজা যা বলছে তাই হয়েছে, রাজাকে কেউ কাউন্টার দেয়নি। এতে করে কি হয়েছে, ওই সাম্রাজ্য বা ওই রাজ্যে কি হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে উনি বলেছে, ইন দ্য এন্ড পিস ক্যান বি অ্যাচিভড অনলি বাই হিজ। তবে ভীতি প্রদর্শনের মাধ্যমে কি করেছে, এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ফর বাই ব্যালেন্স অফ পাওয়ার, ফর বাই ব্যালেন্স অফ পাওয়ার। এখন ধরে নাও ইন্ডিয়ার হাতেও নিউক্লিয়ার উইপন্স আছে, পাকিস্তানের হাতেও নিউক্লিয়ার উইপন্স আছে, তাই না? তার মানে এই সামরিক নিউক্লিয়ার উইপন্স দিক থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান সমান সমান। দ্যাট মিনস এই দুটি রাষ্ট্রের মধ্যে শক্তি সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করার, নিউক্লিয়ার উইপন্স দিয়ে আক্রমণ করার আগে চিন্তা করবে, নিউক্লিয়ার উইপন শুধু আমার কাছে আছে না, ইন্ডিয়ার কাছেও আছে। আমি যদি আক্রমণ করি, ইন্ডিয়াও কি করবে, আমার উপরে আক্রমণ করবে। এতে করে একে অপরের উপরে নিউক্লিয়ার উইপন্স ব্যবহার করা থেকে বিরত থাকবে। ফলে দুটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেটাকেই বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। এ কারণেই হেনরি কিসিঞ্জার বলেছেন, ইন দ্য এন্ড পিস ক্যান বি অ্যাচিভড অনলি বাই হিজিমনি অর বাই ব্যালেন্স অফ পাওয়ার। এটা তোমরা বুঝলা কিনা, কোটেশনটা বুঝলা কিনা, কোটেশনের জি স্যার, অ্যানালাইসিস বুঝলা, বুঝছো? বুঝেছি। আচ্ছা, এইবার আসি, বলেন কি বলেছি? আমি বলেছি ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সমানের মূল কথা কি, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা, যা মূলত দাড়ি পাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে, যা মূলত দাড়ি পাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে। এবার আসে ইকুইলিব্রিয়াম। আমরা অর্থনীতিতে ইকুইলিব্রিয়াম দেখবো সবার আগে। ধরে নাও, অর্থনীতিতে ইকুইলিব্রিয়াম আসলে কোন পজিশনকে বলা হয়, যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড যে রূপ রয়েছে, সাপ্লাই ঠিক ততটুকু রয়েছে। ডিমান্ড এবং সাপ্লাই যখন সমান সমান হয়, তখন সেই অবস্থাকেই অর্থনীতিতে বলা হয় কি, অর্থনীতিকে বলা হয় ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা। এখন ধরে নাও তোমার ডিমান্ড, ধরে নাও বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে পার ডে পার ডে 1 কোটি পিসেস এগ সেট ডিমান্ড আছে, তার সাপ্লাই আছে 5 কোটি পিসেস এগস। এগ বানানো হয়েছে? এক বানান হয়েছে স্যার, পরে একটা আর হবে, CR। কোনটা? স্যার ওই যে 1 crore, CRORE হবে স্যার। সি? CRORE, ক্রোর। আপনি ওটা, ও এর আগে একটা আর হবে স্যার। এখানে? জি স্যার, জি স্যার, CRORE। এবার আসে, ডিম বলতো পচনশীল দ্রব্য কিনা? জি স্যার। ওখানে তোমার ডিমান্ড আছে প্রতিদিন 1 কোটি পিস ডিমের, উৎপাদন হয়েছে 5 কোটি পিস ডিমের।
আমি ধরে নিচ্ছি 1 পিস ডিমের দাম 10 টাকা। এখন বলো তো, যেহেতু চাহিদা আছে মাত্র 1 কোটি, আর উৎপাদন হচ্ছে, একটা মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে 5 কোটি পিস, তাহলে ডিমের যে ন্যায্য মূল্য 10 টাকা, 10 টাকা থাকবে নাকি কমে যাবে? কমে যাবে স্যার। অর্থাৎ ডিমের দাম হয়ে যাবে কত টাকা, কথা বলো। 5 টাকা। 5 টাকা যখন হয়ে যাচ্ছে, তখন বলো তো কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কে উৎপাদক। ক্ষতিগ্রস্ত হচ্ছে, কথা বলতে হবে। উৎপাদক স্যার। উৎপাদক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার আবার ধরে নাও, ডিমের চাহিদা আছে 10 কোটি, উৎপাদন 5 কোটি, সাপ্লাই 5 কোটি। ডিমের দাম কি 5 টাকা হবে নাকি ডিমের দাম 20 টাকা হয়ে যাবে? 20 টাকা হয়েছে। যখন যখন 10 টাকার ডিম 20 টাকা হচ্ছে, তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কে, কথা বলো। ভোক্তা। ভোক্তা। বেশ। ভোক্তা। ধর আসো, ডিমের চাহিদা আছে 10 কোটি, সাপ্লাই আছে 10 কোটি, তাহলে ডিমের দাম 5 টাকা হবে, 20 টাকা হবে নাকি 10 টাকায় থাকবে? 10 টাকায় থাকবে স্যার। আচ্ছা, তার মানে কেউ কি এখন ক্ষতিগ্রস্ত হবে? উৎপাদক এবং ভোক্তা কেউ কি ক্ষতিগ্রস্ত হবে, নাকি দুইটার মধ্যে উইনিং সিচুয়েশন সৃষ্টি হবে? উইন উইন সিচুয়েশন হবে স্যার। সিচুয়েশন সৃষ্টি হবে, তার মানে এই যে ব্যালেন্স অফ পাওয়ারের মূল কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম, যা মূলত দাড়ি পাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে। অর্থনীতি ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন ডিমান্ড এন্ড সাপ্লাই কি হচ্ছে, সমান সমান হচ্ছে, তখন এই যে ডিমান্ড এবং সাপ্লাই যে সমান সমান হলো, এই অবস্থার নামই হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো আন্তর্জাতিক রাজনীতিতে ব্যালেন্স অফ পাওয়ারের মূল কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম, যা মূলত দাড়ি পাল্লা দিয়ে বর্ণনা করা যেতে পারে। মানে কি, দাড়ি পাল্লার দুই পাশ সমান যখন হবে, এই পাশে 1 কেজির একটা ওয়েট বা পাথর তোলা হলো, পাটকেল তোলা হলো, এই পাশে ধরে নাও কি করা হলো, ইলিশ মাছ তোলা হলো, ইলিশ মাছের ওজন 1000 গ্রাম, আর এই পাশে আছে 1 কেজি, তারপরে তখন মাঝখানে এই দণ্ডটা দেখবে একদম সমান সমান থাকবে। যার ফলে কি হবে, যার ফলে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থার সৃষ্টি হবে। ইলিশ মাছ বিক্রেতা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এবং আমি নবাব বলি যে ইলিশ মাছ কিনতে যাচ্ছি, আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি না। কিন্তু এর পিছনে যদি কেজির একটি বাটখারা তোলা হয়, আর ইলিশের ওজন যদি হয় 1095 গ্রাম, তখন দেখবো যে ইলিশ যে পাশে সেই সেই অংশটুকু ডাউন হয়ে যাবে। ইলিশের কেজি যদি হয় 2000 টাকা, তাহলে যিনি বিক্রেতা তিনি প্রায় কত, 200 টাকা ক্ষতি, 200 টাকা তার লস হবে। এ কারণে বলা হচ্ছে যা মূলত দাড়িপাল্লাতে বর্ণনা করা যেতে পারে। অর্থাৎ দাড়িপাল্লার দুই সাইডটা কি হবে, কথা বলো। দাড়িপাল্লার দুই সাইডটা একদম সমান সমান হবে। আন্তর্জাতিক সম্পর্কে শক্তিসাম্য বলতে বোঝায় পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে এমন একটাই সাম্য অবস্থা, যেখানে কোনো একক শক্তি আর শক্তির সময়কে এমন ক্ষমতা সম্পন্ন হতে দেওয়া যায় না, যাতে সে অন্য রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠতে পারে। আবার শুনি, আন্তর্জাতিক সম্পর্কে শক্তিসাম্য বলতে বোঝায় পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে এমন এক ধরনের অর্থনৈতিক ও সামরিক সাম্য অবস্থা, যেখানে কোনো একক শক্তি বা শক্তির সমবায়কে এমন ক্ষমতা সম্পন্ন হতে দেওয়া যায় না, যাতে সে অন্য রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠতে পারে। তাই পৃথিবীতে সমক্ষমতা সম্পন্ন কয়েকটি রাষ্ট্রের অস্তিত্ব যদি বিদ্যমান থাকে, তাহলে কোন রাষ্ট্রই অন্য রাষ্ট্রকে আক্রমণ করতে সাহসী হয়ে উঠবে না। ফলে শক্তির ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে এক সমতা দেখা দেয়, আর এই সমতা সৃষ্টির মাধ্যমে গড়ে ওঠে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিশালী। এখন আসে, এখানে আমরা জানি যে পৃথিবীতে সবার আগে নিউক্লিয়ার উইপন্স এর মালিক হইল আমেরিকা 1945-এ, আর দ্বিতীয় দেশ হিসেবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন মালিক হইল 1949-এ। যদি এমন হতো, আমরা জানি বর্তমান বিশ্বে স্বীকৃত পরমাণু শক্তিধর দেশ একটি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া।
যদি এমন হতো এই রাষ্ট্র একটি পারমাণবিক শক্তিধর না, অনলি কে, কথা বলো, অনলি ইউএস, অনলি ইউএসএ, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা অনেক আগেই রাশিয়ার উপরে নিউক্লিয়ার উইপন্স এর প্রয়োগ করতে কেন কথা, করতো স্যার। এখন করে না কেন? কারণ রাশিয়ার কাছে আছে একটা সমক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকা রাশিয়াকে নিউক্লিয়ার উইপন্স ব্যবহার করার আগে চিন্তা করে রাশিয়ার হাতেও আছে, রাশিয়াও আমাকে কি করবে, আক্রমণ। এ কারণে বলা হচ্ছে তাই সমক্ষমতা সম্পন্ন কয়েকটি রাষ্ট্রের অস্তিত্ব যদি বিদ্যমান থাকে, তাহলে কোন রাষ্ট্রই অন্য রাষ্ট্রকে আক্রমণ করতে সাহসী হয়ে উঠবে না। তাহলে শক্তির ব্যাপারে বিশ্বব্যাপী এক ধরনের সমতা সৃষ্টি হবে, আর এই সমতা সৃষ্টির মাধ্যমেই গড়ে উঠবে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিশালী। খেয়াল করবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা প্রভাবশালী রাষ্ট্র ছিল কে? ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে এককভাবে মোকাবেলা করার মতো কোন রাষ্ট্র তখন ছিল না। এ কারণে সোভিয়েত পাওয়ারকে কেন্দ্র করে আমেরিকা, কানাডা এবং পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশসমূহ কি করতে থাকলো, ভয়ের মধ্যে থাকলো, ভয়ের মধ্যে পড়ে গেল। তখন আমেরিকার নেতৃত্বে কি হলো, আমেরিকার নেতৃত্বে 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসিতে কি মিটিং হলো। সেই মিটিং একটি চুক্তি সম্পাদিত হলো, যে চুক্তির নাম কি, যে চুক্তির নাম হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি। এই উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হলো একটি সামরিক জোট, যে সামরিক জোটের নাম কি, ন্যাটো। ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর কি হলো, ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর যেটা ঘটলো সেটা হলো যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সমন্বয় গড়ে উঠলো। কিভাবে? দেখো, তুমি ধরে নাও আমেরিকার পাওয়ার ছিল 500x, আর সোভিয়েত ইউনিয়নের পাওয়ার ছিল 700x। আচ্ছা, এটা আমি আর একটু নিচে লিখি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ও, দেখা যাচ্ছে। ধরে দাও আমেরিকার পাওয়ার ছিল কত, 500x, আর সোভিয়েত ইউনিয়নের পাওয়ার ছিল 700x। এবার আমরা দাঁড়িপাল্লায় ওজন করি, বলো সমান সমান? না স্যার, এই দুটি রাষ্ট্রের পাওয়ারের মধ্যে ব্যালেন্স নাকি ইমব্যালেন্স? ইমব্যালেন্স। ইমব্যালেন্স। আচ্ছা, বাকিরা তো কেউ কথা বলছে না, তার মানে বাকিরা একজনই কথা বলছো, কে কে, মানে আমার ক্লাসে রেসপন্স করতেছো কে? আমি স্যার। সাব্বির। তাহলে বাকিরা কথা বলছে না কেন? তোমাদের তো উচিত কথা বলা, তাই না? খেয়াল করবে এবার। এবার যখন ন্যাটো প্রতিষ্ঠিত হলো, তখন ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি, আমেরিকা ছাড়া আরো 11টি ছিল। এই 11টি দেশের শক্তি আমি ধরে নিব কি, 200x। এইবার বলো তো, ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর ন্যাটোর শক্তি হয়ে গেল কত, 700x। দ্যাট মিনস ন্যাটো যেহেতু আমেরিকার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এটা আমরা আমেরিকার শক্তি ধরবো। এখন বলো তো, ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর ন্যাটোর পাওয়ারের সাথে সোভিয়েত ইউনিয়নের পাওয়ারের ক্ষমতা সৃষ্টি হলো কি? জি স্যার। জি স্যার। দ্যাট ইজ কল্ড ব্যালেন্স অফ পাওয়ার। দ্যাট ইজ কল্ড ব্যালেন্স অফ পাওয়ার। এরপর আসলে দেখো, এরপর ন্যাটোতে কি হয়েছে, একের পর এক রাষ্ট্রসমূহ যোগদান করেছে। ন্যাটোতে একের পর এক রাষ্ট্র যোগদান করা মানে ন্যাটোর পাওয়ার কি 700x আছে নাকি বেড়ে গেছে?
স্যার বেড়ে গেছে স্যার। বেড়ে বেড়ে গেছে। গেছে। ন্যাটোর পাওয়ার আমরা ধরে নিচ্ছি এই রাষ্ট্রগুলোর পাওয়ার 300x, এখন ন্যাটোর পাওয়ার হয়ে গেল 1000x। এখন যদি ন্যাটো সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে, ন্যাটো যদি এখন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে, সোভিয়েত ইউনিয়ন কি ন্যাটোর এই আক্রমণকে প্রতিহত করতে পারবে? পারবে না স্যার। পারবে না। তাহলে এখন সোভিয়েত ইউনিয়ন কি করবে? সোভিয়েত ইউনিয়ন তখন যেটা করলো, উনিশশো 1955 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে বসে বসে আরো 7টি দেশ সমমনা, আরো 7টি দেশকে নিয়ে একটি সামরিক জোট গড়ে তুললো 1955 সালে। যে সামরিক জোটের নাম কি? যে সামরিক জোটের নাম হচ্ছে ওয়ার্সো প্যাক্ট। তাহলে এই 7টি দেশের শক্তি আমি ধরে নিচ্ছি কি 300x। তাহলে ওয়ার্সো প্যাক্টের শক্তি হয়ে গেল কত? কথা বলো, 1000x। দেখো ব্যালেন্স অফ পাওয়ার হলো কিনা? এটা 1000, জি স্যার, 1000x ব্যালেন্স হয়েছে হয়েছে কিনা? স্যার। এ কারণে এই কারণে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে প্রফেসর জর্জ শোয়ার্জেনবার্গার, প্রফেসর জর্জ শোয়ার্জেনবার্গার তিনি একটা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার ইজ এ কম্বিনেশন অফ আদার্স। ব্যালেন্স অফ পাওয়ার ইজ এ কম্বিনেশন অফ আদার্স। কথা কে বলেছে? এ কথা বলেছে প্রফেসর জর্জ বানানটা একটু বিদ্যুৎ। দেখো প্রফেসর জন বার্গার এই কথা বলেছেন। কি বলেছেন? ব্যালেন্স অফ পাওয়ার ইজ এ কম্বিনেশন অফ আদার্স। যখন সোভিয়েত ইউনিয়নের 700x পাওয়ারের সাথে ন্যাটোর পাওয়ার 700x হইল, তখন কি এটা একক পাওয়ার, নাকি এই 12টি দেশের পাওয়ারের মধ্যে কম্বিনেশন হয়েছিল? কথা বলুন। এই 12টি দেশের পাওয়ারের মধ্যে কম্বিনেশন হওয়ার পরেই কি ব্যালেন্স অফ পাওয়ার গড়ে উঠে নেই? জি স্যার। আবার এবার দেখো ন্যাটোর পাওয়ার যখন 1000x হইছে, এখন সোভিয়েত ইউনিয়ন কি করেছে? আরো 7টি দেশ, টোটাল 8টি দেশের পাওয়ারকে এক জায়গায় করে হোয়াটসঅ্যাপ গঠন করে পাওয়ার 1000x করেছে। তাহলে এই 1000x কি সোভিয়েত ইউনিয়নের একার পাওয়ার নিয়ে হয়েছে, নাকি কম্বিনেশন অফ আদার্স? অবশ্যই কম্বিনেশন অফ কম্বিনেশন আদার্স। অফ আদার। তাহলে প্রফেসর জর্জ শোয়াজেনবার্গার বলেছেন ব্যালেন্স অফ পাওয়ার ইজ এ কম্বিনেশন অফ আদার্স। তোমরা কি বুঝতে পারলে ভাই, নাকি বুঝতে পারো? জি স্যার, বুঝতে বুঝে পারছি। এসেছি, বুঝে এসেছি। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে কি নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো 3টা বিষয় নিয়ে, যার একটা বিষয়ের নাম হচ্ছে আর্মামেন্ট, আরেকটি বিষয়ের নাম হচ্ছে ডিসআর্মামেন্ট, আরেকটি বিষয় নাম হচ্ছে আর্মস কন্ট্রোল। এই 3টি বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। ধরো আমি একটু পানি খেয়ে নিই। আর্মামেন্ট, ডিসআর্মামেন্ট, আর্মস কন্ট্রোল। আর্মামেন্ট, ডিসআর্মামেন্ট, আর্মস কন্ট্রোল। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে অস্ত্রীকরণ। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে নিরস্ত্রীকরণ। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। অস্ত্রীকরণ, নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ।
খেয়াল করবে। তাহলে এই তিনটা টার্মিনোলজি আমরা জেনে নিব, যার একটা নাম কি আর্মামেন্ট, আর একটা নাম কি ডিসআর্মামেন্ট, আর একটা নাম কি, আর একটা নাম হচ্ছে আর্মস কন্ট্রোল। মনোযোগ সহকারে শুনবে। যখন কোন রাষ্ট্র সামরিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য, সামরিকভাবে কোন একটি অঞ্চলে বা বিশ্বব্যাপী নিজের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য, আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যখন সীমাহীন ভাবে অস্ত্র তৈরি করে, অস্ত্রের গুণগত মান বৃদ্ধি করবে, সেনাবাহিনীর আকার বৃদ্ধি করবে এবং বাজেটে সামরিক খাতে বরাদ্দের পরিমাণ দিনে দিনে বাড়াবে, তখন সেই অবস্থাকে বলা হবে আর্মামেন্ট, যার বাংলা কি অস্ত্রীকরণ। আবার শুনবে, যখন কোন রাষ্ট্র সামরিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য বিশ্বব্যাপী নিজের সামরিক সক্ষমতা, বিশ্বব্যাপী সামরিকভাবে আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যখন সীমাহীনভাবে অস্ত্র তৈরি করবে, অস্ত্রের গুণগত মান বৃদ্ধি করবে, সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়াবে এবং বাজেটের সময় সামরিক খাতে দিনে দিনে বরাদ্দের পরিমাণ বাড়াবে, তখন সেই কর্মকাণ্ডকে বলা হবে কি, তখন সেই কর্মকাণ্ডকে বলা হবে আর্মামেন্ট বা অস্ত্রীকরণ। তাহলে আর্মামেন্ট বা অস্ত্রীকরণের মূল কথা কি? মূল কথা হচ্ছে সীমাহীন ভাবে অস্ত্র কি করা, সীমাহীন ভাবে অস্ত্র তৈরি করা। তাহলে ডিসআর্মামেন্টটা কি? ডিসআর্মামেন্ট জাস্ট এর অপোজিট। অর্থাৎ যখন দুই বা ততোধিক রাষ্ট্র, যখন দুই বা ততোধিক রাষ্ট্র পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে কোন চুক্তিতে অবতীর্ণ হয়ে, কোন চুক্তিতে অবতীর্ণ হয়ে তারা তাদের উৎপাদিত অস্ত্র হ্রাস করবে, পুনরায় সে অস্ত্র তৈরি করবে না, অস্ত্রের গুণগত মান বৃদ্ধি করবে না, সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়াবে না, বরং দিনে দিনে কমাবে এবং এবং সামরিক খাতে বরাদ্দ না বাড়িয়ে দিনে দিনে কমাবে, তখন সেই কর্মকাণ্ডকে বলা হবে নিরস্ত্রীকরণ, যার ইংরেজি হচ্ছে ডিসআর্মামেন্ট। যার ইংরেজি কি? যার ইংরেজি হচ্ছে ডিসআর্মামেন্ট। আবার শুনি, যখন দুই বা ততোধিক রাষ্ট্র পারস্পরিক আলাপ আলোচনা চালিয়ে নিজেদের উৎপাদিত অস্ত্র হ্রাস করবে, পুনরায় সে অস্ত্র তৈরি করবে না, অস্ত্রের গুণগত মান বৃদ্ধি করবে না এবং সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়াবে না, পাশাপাশি সামরিক খাতে বরাদ্দ না বাড়িয়ে বরং বরাদ্দ দিনে দিনে কমিয়ে আনবে, তখন সেই অবস্থাকে বলা হবে ডিসআর্মামেন্ট, যার বাংলা কি? যার বাংলা হচ্ছে নিরস্ত্রীকরণ। তাহলে এটার মূল কথা কি থাকলো? মূল কথা হচ্ছে উৎপাদিত অস্ত্র কি করা, উৎপাদিত অস্ত্র হ্রাস করা। আবার তাহলে অস্ত্র নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণটা হচ্ছে যে কোন একটি রাষ্ট্র, কোন একটি রাষ্ট্র নিজ রাষ্ট্রের নিরাপত্তার জন্য অস্ত্র তৈরি করতে পারবে, অস্ত্র এমন ভাবে তৈরি করবে যাতে করে নিজের নিরাপত্তা রক্ষা হয়, অন্যের নিরাপত্তা বিঘ্নিত হয়। অর্থাৎ সীমিত পরিসরে, সীমিত আকারে অস্ত্র তৈরি করা, প্রয়োজনে সীমিত আকারে উৎপাদিত অস্ত্র হ্রাস করা, এটার নামই হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ তো আমরা বুঝি, যেমন ফুড কন্ট্রোল, খাদ্য নিয়ন্ত্রণ মানে কি? তুমি এক প্লেট ভাত না খেয়ে তুমি হাফ প্লেট ভাত খাবে, কিংবা এক প্লেটকে তিন ভাগে ভাগ করবে, এক প্লেটকে তিন ভাগে ভাগ করবে, একটা অংশ তুমি ভাত নাও, একটা অংশ তুমি সবজি নাও, একটা অংশ তুমি কি নাও, মাছ মাংস নাও, সাথে তুমি কি খাও? এটা হচ্ছে ফুড কন্ট্রোল। মানে তুমি এটা খাবে না বিষয় সেটা না, মানে তুমি গরু মাংস 1 কেজি খাবে না, 1 পিস 2 পিস খাও, মাঝে মধ্যে খাও, সপ্তাহে 1-2 দিন খাও, প্রতিদিন প্রতি ওয়াক্তে না। কারণ এই যে তুমি কিন্তু সীমিত পরিসরে সীমিত সংখ্যক খাবার খাচ্ছ, এটা হচ্ছে তোমার খাদ্য নিয়ন্ত্রণ। তাহলে অস্ত্রের ক্ষেত্রে কি হবে? কোন একটি রাষ্ট্র নিজের নিরাপত্তার জন্য অস্ত্র তৈরি করবে, তবে ততটুকু অস্ত্র তৈরি করবে যতটুকু অস্ত্র তৈরি করলে নিজের নিরাপত্তা রক্ষা হয়, অন্যের নিরাপত্তা বিঘ্নিত না হয়। তার সীমিত পরিসরে সীমিত সংখ্যক অস্ত্র তৈরি করার নামই হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। আবার অস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক সময় কি করা হয়? সীমিত পরিসরে অস্ত্র হ্রাস করা হয়। মূল বক্তব্য কি থাকলো? মূল বক্তব্য থাকলো সীমিত পরিসরে সীমিত সংখ্যক
অস্ত্র তৈরি করা। এই তিনটা বিষয় বুঝতে পারলে কিনা? জি স্যার। বুঝি নাই। বুঝো নাই? কেন? ও আচ্ছা, তোমরা কি সবাই বুঝছো এটা? বুঝেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝো নাই এমন কেউ আছে এখানে? এবার আসো, তাহলে আমরা এখন আলোচনা করব নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য কি, এটা আমরা এখানে আলোচনা করব। খেয়াল করুন, যখন তুমি পার্থক্যের কোনো প্রশ্ন লিখবে, সম্পর্কের কোনো প্রশ্ন লিখবে, ইতিবাচক সম্পর্ক নেতিবাচক সম্পর্ক, এই টাইপের প্রশ্ন যখন তুমি লিখবে, তখন তুমি আসলে ধরে নাও তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলো নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি যেটা করবে, তখন তুমি 2 লাইনে নিরস্ত্রীকরণ কি সেটা লিখবে, 2 লাইনে অস্ত্র নিয়ন্ত্রণ কি সেটা লিখবে। লেখার পরে নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে, নিম্নে তা তুলে ধরা হলো বা নিম্নে তা উপস্থাপন করা হলো। এইটা বলে তুমি যেটা করবে, তুমি একটি চার্ট করবে। আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ পরীক্ষার খাতায় এই টাইপের প্রশ্নের উত্তরগুলো তোমরা যেভাবে করবে, সেটা কিনে বলেছে এটা পার্থক্য, সম্পর্ক, হ্যাঁ, বা বিকল্প, এই টাইপের বা যুক্তি দাও, এই টাইপের প্রশ্ন যখন তোমরা ফেস করবে, তখন তোমরা যেটা করবে সেটা হলো যে পার্থক্যগুলো লিখবে। কিভাবে লিখবে? এভাবে স্টপ করে নিবে বা বক্স করে নিবে, যেটাকে আমরা বলছি। তাহলে আমরা কিন্তু উপরে লিখেই দিয়েছি নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, তা নিম্নে উপস্থাপন করা হলো। তাহলে আমি এখানে লিখলাম কি, এখানে লিখলাম আমি নিরস্ত্রীকরণ, পারলে ইংরেজিতে আমি লিখে দিব ডিস আর মা। এরপরে অস্ত্র নিয়ন্ত্রণ, আমি পারলে এখানে ইংরেজিটাও লিখে দিব, সুন্দর দেখা যাবে, আর্মস কন্ট্রোল। এবার আমি লিখলাম, কি লিখলাম, ধরেন আমি লিখলাম যে যে নিরস্ত্রীকরণ হলো সকল ধরনের অস্ত্রের হ্রাস, সীমিত নিরস্ত্রীকরণ হলো সকল ধরনের অস্ত্রের হ্রাস। অপরদিকে অস্ত্র নিয়ন্ত্রণ হলো সীমিত পরিসরে অস্ত্র উৎপাদন। হয়ে গেল একটা পয়েন্ট। এরপরে 2 নম্বর পয়েন্ট আমি লিখতে পারি, কি লিখতে পারি, লিখতে পারি নিরস্ত্রীকরণ ব্যবস্থায় পুনরায় অস্ত্র তৈরি করা যায় না, কিন্তু
অস্ত্র নিয়ন্ত্রণে অস্ত্র তৈরি করা যায়। 3 নম্বর আমি লিখতে পারি নিরস্ত্রীকরণ প্রাচীন ধারণা অস্ত্র নিয়ন্ত্রণ আধুনিক ধারণা। 4 নম্বরে আমরা লিখতে পারি নিরস্ত্রীকরণ বাস্তবায়ন কঠিন। দেখো, নিরস্ত্রীকরণে কিন্তু দুটি পক্ষ থাকে। নিরস্ত্রীকরণে কিন্তু দুটি পক্ষ থাকে। দুটি পক্ষ যখন থাকে তখন দেখবে যে সেটা বাস্তবায়ন কঠিন। কারণ ধরে নাও, আমার আমার বিজনেসে যদি দুইজন পার্টনার থাকে, তাহলে ডিসিশন মেকিং এ প্রবলেম হবে কিনা, কথা বলো। জি স্যার, অবশ্যই হবে স্যার, একজনের সাথে আরেকজনের মতের মিল নাই হইতে পারে। ভেরি গুড। কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণ তো একটা রাষ্ট্র নিজে নিজে করবে। তো যেভাবে আমি নবাব আলী আমার ব্যবসাকে এককভাবে পরিচালনা করে যাচ্ছি, আমি আমার মতো করে ডিসিশন নিতে পারছি, তার উপর ডিপেন্ডেন্ট না, যে কারণে আমার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ব্যবসায়। জি কিন্তু স্যার। যদি পার্টনারশিপে, যেমন অনেকেই আমাকে, আমি বিজনেস শুরু করার পর অনেকেই আমাকে ফোন করে বলছে যে স্যার, আপনার ব্যবসায় ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে কিনা। আমি তাদেরকে বলেছি আপাতত নাই, ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে তাহলে আমি আপনাদের জানাবো, জানাবো। যেমন ডিসেম্বরে হয়তোবা যারা আমাকে নক করেছিল তাদেরকে আমি হয়তো এ মাসে নক দিব যে তারা ইনভেস্টমেন্ট করবে কিনা। ইনভেস্টমেন্ট মানে এই না যে নবাবী হাটের কোনো মালিকানা তাদেরকে দেওয়া হবে, নবাবী হাটে কোনো শেয়ার তাদেরকে দেওয়া হবে, প্রফিট শেয়ার। তাদের কাছে টাকা, তারা যে ইনভেস্টমেন্টটা করবে, ধরে নাও যে 6 মাসের জন্য 10 লাখ টাকা কেউ ইনভেস্টমেন্ট করলো, 6 মাসে 10 লাখ টাকা সে যদি ব্যাংকে রাখতো, সর্বোচ্চ সে 48,000 টাকা পাই। হয়তো বা তার ক্ষেত্রে প্রফিটের শেয়ারটা হবে এরকম যে যে 85 থেকে অর্থাৎ আহ, তুমি যে পাইতা হচ্ছে 48,000, তুমি অলমোস্ট এটা দ্বিগুণ পাবে। অর্থাৎ 80,000 থেকে 6 মাসে তুমি 10 লাখ টাকায় 1 লাখ পর্যন্ত তুমি প্রফিট পাবে। হ্যাঁ? যেটা মিউচুয়াল ফান্ড বলে এটা। তুমি হয়তো তাদেরকে এই অফার দিতে পারি সর্বোচ্চ, তার বেশি না, তার বেশি না। আচ্ছা, তাহলে দেখো তো, নিরস্ত্রীকরণের জন্য মিনিমাম দুটা দেশ লাগবে। যেমন আমরা যদি বলি নিরস্ত্রীকরণের লক্ষ্যে কিন্তু বেশ কিছু চুক্তি হয়েছিল। START 1, START 2 এটা কিন্তু আমেরিকার মধ্যে হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল। সেগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাহলে যেহেতু নিরস্ত্রীকরণের দুইটা পক্ষ, সেহেতু এটা বাস্তবায়ন করা কঠিন। অপরদিকে অস্ত্র নিয়ন্ত্রণ বাস্তবায়ন বাস্তবায়ন তুলনামূলক সহজ, তাই না? এখন আমি লিখতে পারি, কি লিখতে পারি, নিরস্ত্রীকরণ বাস্তবায়ন হচ্ছে কিনা এই জন্য অস্ত্র পরিদর্শক দলের প্রয়োজন, অস্ত্র পরিদর্শক দলের প্রয়োজন পড়ে। তা ধরে নাও যে আমেরিকা এবং রাশিয়া নিরস্ত্রীকরণকে চুক্তি করলো। কি চুক্তি করলো? যে তাদের কাছে, ধরে নাও আমেরিকা বললো আমার কাছে 500টি নিউক্লিয়ার উইপন্স রয়েছে, সোভিয়েত ইউনিয়ন বললো আমার কাছে 500টি নিউক্লিয়ার উইপন্স রয়েছে। তো বলা হলো যে আগামী 5 বছরের মধ্যে তোমরা 500টা নিউক্লিয়ার উইপন্স থেকে কি করবে, 200টা কমাবে, 300টা রাখবে। তাহলে এটা আসলেই আমেরিকা 500 থেকে কমিয়ে 200 কমিয়ে 300 রেখেছে না কি করেছে? এটার জন্য কি লাগবে? এটার জন্য অস্ত্র পরিদর্শক দল লাগবে। কিন্তু নিরস্ত্রীকরণে অস্ত্র পরিদর্শক দল লাগে না। এবার দেখো আরেকটা পয়েন্ট আমি লিখতেছি না, জাস্ট বলে যাচ্ছি। আরেকটা পার্থক্য হতে পারে এখানে, 4, 5, 6টা পার্থক্য দিলে এনাফ, এর বেশি লাগবে না, কারণ এর বেশি তুমি লেখার সুযোগও পাবে না। দেখো, শুরুতে যখন আমি বলেছিলাম যে নিরস্ত্রীকরণ কখনো কখনো স্বল্প পরিসরে, সরি, অস্ত্র নিয়ন্ত্রণে কখনো কখনো স্বল্প পরিসরে কি করা হয়,
স্বল্প পরিসরে সীমিত সংখ্যক অস্ত্র তৈরি করা, সীমিত সংখ্যক অস্ত্র কি করা হয়, হ্রাস করা হয়। এটা আমি বলেছিলাম। এখন তুমি চিন্তা করো, আমি যদি এখন এই পয়েন্টটা এভাবে ব্যাখ্যা করি যে নিরস্ত্রীকরণ হলো অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, আর অস্ত্র নিয়ন্ত্রণ হলো নিরস্ত্রীকরণের শেষ ধাপ। কিভাবে? দেখো, ধরে নাও যে কোনো একটি দেশের কাছে 500টি নিউক্লিয়ার উইপন্স রয়েছে, 500টি নিউক্লিয়ার উইপন্স রয়েছে। সে কি করলো? সে বলল যে আমি প্রতি বছর 50টি করে নিউক্লিয়ার উইপন্স হ্রাস করব। এটা দেশে শুরু করলো, আমার সে অস্ত্র নিয়ন্ত্রণ দিয়ে শুরু করলো। 10 বছর পরে গিয়ে ওই রাষ্ট্রের কাছে অস্ত্রের সংখ্যা 0 হয়ে যাবে কিনা কথা। জি স্যার। তাহলে যখন 0 হয়ে গেল, তখন এটা নিরস্ত্রীকরণ হয়ে গেল কিনা? জি স্যার। তাহলে দেখো, নিরস্ত্রীকরণ নিরস্ত্রীকরণ হলো অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ। নিরস্ত্রীকরণ হলো অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, আর অস্ত্র নিয়ন্ত্রণ হলো নিরস্ত্রীকরণের প্রাথমিক ধাপ। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার স্যার। জি আচ্ছা, আমরা লিখতে পারি, কি লিখতে পারি? আমরা বলতে পারি নিরস্ত্রীকরণ, যেমন স্টার্ট 1, স্টার্ট 1, স্টার্ট 2, হ্যাঁ, স্টার্ট 1, স্টার্ট 2, এই দুটি নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। সল্ট 1, সল্ট 1, সল্ট 2, এই দুটি অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত। ক্লিয়ার কিনা সবাই? দেখো, স্টার্ট 1 এর পূর্ণরূপ দেখো, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। রিডাকশন মানে হ্রাসকরণ। সল্ট হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, মানে লিমিটেশন রয়েছে, তার মানে অবশ্যই এখানে সীমিত পরিসরে অস্ত্র তৈরির কথা বলা হয়েছে। তাহলে আমরা বলবো কি, স্টার্ট 1, স্টার্ট 2 নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি, সল্ট 1, সল্ট 2 অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি। সবাই ক্লিয়ার কেন? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার। এর পরের টপিক কি লিখছিলাম আমরা? এর পরের টপিকটা কি লিখছিলাম? কারো খাতায় লিখছো? কেউ কি লিখছিল খাতায়? লিখো নাই না? না, আমরা সিকিউরিটি, এর পরের টপিক ছিল সিকিউরিটি। সিকিউরিটি, এই সিকিউরিটি নিয়ে আমেরিকান ক্রিপ্টোগ্রাফার, আমেরিকান একজন ক্রিপ্টোগ্রাফারের বাংলা কি? কোড বা গোপন সংকেত বিশেষজ্ঞ। কোড বা গোপন সংকেত বিশেষজ্ঞ যিনি, তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফার। এবং এই ক্রিপ্টোগ্রাফারের নাম হচ্ছে ব্রুস ফসনার। ব্রুস ফসনার। এই ব্রুস
ফার্স্টলার তিনি যে কথা বলেছেন, সিকিউরিটি ইজ নট এ প্রোডাক্ট বাট এ প্রসেস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সিকিউরিটি ইজ নট এ প্রোডাক্ট বাট এ প্রসেস। প্রসেস, এই কথাটা কে বলেছে? আমেরিকান ক্রিপ্টোগ্রাফার যার নাম হচ্ছে ব্রুস, SCHNEIER। দেখো, সিকিউরিটি ইজ নট এ প্রোডাক্ট, নিরাপত্তা কোনো পণ্য নয় যা বাজার থেকে ক্রয় করে আনলেই হয়, বরং নিরাপত্তা তখনই নিশ্চিত হয় যখন কিছু প্রক্রিয়া অনুসরণ। এটার বাংলা হচ্ছে এইটা, মানে সিকিউরিটি ইজ নট এ প্রোডাক্ট, নিরাপত্তা কোনো পণ্য নয়, এটি একটি প্রক্রিয়া, এটি একটি প্রক্রিয়া। মানে সিকিউরিটি কিন্তু এমন না যে তুমি একটা বাজারে গেলা, সিকিউরিটি কিনে নিয়ে আসলা, হ্যাঁ এটা কিন্তু না। কিছু প্রসেস মেনটেন করার মাধ্যমে তোমার কি হয়, তোমার নিরাপত্তা অর্জিত হয়। এর কথা বলেছে কি? এর কথা বলেছে ব্রুস শসনি। নিরাপত্তা বলতে কি বোঝায়? দেখো, সাধারণত নিরাপত্তা নিরাপত্তা বলতে বোঝাবে কোন দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা সর্বোপরি নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্য রাষ্ট্র কর্তৃক লঙ্ঘনের হাত থেকে রক্ষা করার। তাহলে তো যদি মানে সিকিউরিটি বলতে বোঝাবে কি? সিকিউরিটি বলতে বোঝাবে যখন কোন একটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভৌগোলিক সার্বভৌমত্ব, এই বিষয়গুলো অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে রক্ষা করার যে সামর্থ্য, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে সিকিউরিটি বা নিরাপত্তা। সিকিউরিটি বা নিরাপত্তা বলা হবে। দেখো, অক্সফোর্ড ডিকশনারিতে যে কথা বলা হয়েছে, নিরাপত্তা হলো বিপদ বা হুমকি থেকে মুক্তি হওয়ার এক অবস্থা। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে নিরাপত্তা হলো বিপদ বা হুমকি থেকে মুক্তি হওয়ার এক অবস্থা। ম্যাকমিলান অভিধানে যে কথা বলা হয়েছে, নিরাপত্তা হলো আক্রমণ, ক্ষতি বা লোকসান থেকে নিরাপদ রাখা। নিরাপত্তা হলো আক্রমণ, ক্ষতি বা লোকসান থেকে নিরাপদ রাখা। এটা কি? এটা হচ্ছে সিকিউরিটি। উপর আসো। আন্তর্জাতিক রাজনীতিতে যত ধরনের সিকিউরিটি রয়েছে, তার মধ্যে দুই ধরনের সিকিউরিটি উল্লেখযোগ্য। বাট এই সিকিউরিটি আমরা শিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হলো যে আগে আমরা থ্রেট নিয়ে আলোচনা করব। থ্রেট, থ্রেট যার বাংলা কি? যার বাংলা হচ্ছে হুমকি। যখন থ্রেট সৃষ্টি হয়, তখনই কিন্তু মানুষ নিরাপত্তা নিয়ে কি থাকে? উদ্বিগ্ন। তাহলে তার মানে এই যে থ্রেট, এই থ্রেট হচ্ছে বা হুমকি হচ্ছে দুই ধরনের। যার একটা নাম কি? যার একটা নাম হচ্ছে ইন্টারনাল থ্রেট, আর একটা নাম কি? আর একটা নাম হচ্ছে এক্সটার্নাল থ্রেট। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে অভ্যন্তরীণ হুমকি। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। অভ্যন্তরীণ হুমকি ও বাহ্যিক হুমকি বলতে কি বুঝো? আর একটা কি? আর একটা হচ্ছে বাহ্যিক হুমকি। এখন আসো, ধরে নাও যে আমরা যদি এনএসআই, আমরা যদি বলি বিবি মানে বাংলাদেশ ব্যাংক, আমরা যদি বলি পুলিশ বাহিনী, আমরা যদি বলি টেরোরিস্ট গ্রুপ, ধরে নাও বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই,
ধরে নাও বাংলাদেশ ব্যাংকের কতিপয় কর্মকর্তা, এনএসআই এর কর্মকর্তা, পুলিশের কতিপয় কর্মকর্তা কিংবা বাংলাদেশের কোন একটি সন্ত্রাসবাদী। এনএসআই কি করলো? এনএসআই বাংলাদেশের যে গোপন তথ্য তা ভারতের কাছে পাচার করলো। বাংলাদেশের কতিপয় বাংলাদেশ ব্যাংকের কতিপয় কর্মকর্তা বিদেশি কোন একটি গ্রুপের সাথে যোগসাজশ করে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কি করা যায়, কিভাবে চুরি করা যায় তার একটি ব্যবস্থা করলো। কিংবা বাংলাদেশের পুলিশের মধ্যে কি থাকলো, গুপ্তচর থাকলো যারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে। কিংবা বাংলাদেশের কোন একটি সন্ত্রাসবাদী গ্রুপ, যে গ্রুপ কি করতে থাকলো, একের পর এক বাংলাদেশের বিভিন্ন স্থাপনাতে বোমা হামলা চালাতে থাকে। তাহলে এই ব্যক্তিরা মূলত বাংলাদেশের নাগরিক কিনা কথা বলো। জি স্যার, সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে এই টাইপের ব্যক্তি বাংলাদেশের অর্থনীতি বলো, রাজনীতি বলো, নিরাপত্তা বলো, স্বাধীনতা বলো, সার্বভৌমত্ব বলো, সংস্কৃতি বলো, সব কিছুর জন্য এরা হুমকি কিনা কথা বলো। জি স্যার, অবশ্যই হুমকি এবং স্যার। এই হুমকির উৎপত্তি বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যেই কিনা কথা বলো। হ্যাঁ স্যার। তাহলে এরা কি হবে বলো? ইন্টারনাল থ্রেট। এরা কি হবে? ইন্টারনাল থ্রেট। যখন আমার জি বাংলাদেশের স্যার। সেন্ট্রাল ব্যাংকে যখন রিজার্ভ চুরি হয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি না? আমরা তো দেখতে পেয়েছি যে ফিলিপাইনের কিছু হ্যাকারের সাথে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা জড়িত ছিল। তাহলে এই যে ফিলিপাইনের হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে চুরি করলো, তাহলে ফিলিপাইন হ্যাকাররা বাংলাদেশের জন্য ইন্টারনাল থ্রেট নাকি এক্সটার্নাল থ্রেট? স্যার, বাংলাদেশের হ্যাকাররা অবশ্যই ইন্টারনাল থ্রেট। বাংলাদেশের হ্যাকাররা ইন্টারনাল থ্রেট, বাট ফিলিপাইনের হ্যাকাররা এক্সটার্নাল থ্রেট। এক্সটার্নাল ভেরি গুড। বাংলাদেশের হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদ বাংলাদেশের জন্য ইন্টারনাল থ্রেট। জি স্যার। তালেবান বা আল কায়দা বা আইএস এটা বাংলাদেশের জন্য কি কথা বল? এক্সটার্নাল। এক্সটার্নাল থ্রেট স্যার। র বাংলাদেশের জন্য কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল থ্রেট স্যার। তাহলে বোঝা গেছে ইন্টারনাল থ্রেট কোনটা আর এক্সটার্নাল থ্রেট কোনটা। জি স্যার। আজকে এ পর্যন্ত থাকবে। আমরা আগামীকাল সিকিউরিটি যে ক্লাসিফিকেশন, সেটার মধ্যে আমরা পড়বো ট্রেডিশনাল সিকিউরিটি, নন ট্রেডিশনাল সিকিউরিটি, আমরা পড়বো হচ্ছে কালেকটিভ সিকিউরিটি, সিকিউরিটি ডিলেমা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা। ক্লিয়ার? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ভালো